দেখো আজকে ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। খুব ভালো করে জিনিসটা বুঝবে। ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর, খুব মন দিয়ে বোঝো। দেখো এই যে বলছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর কি জিনিস, শোনো। ক্ষেত্র মানে এরিয়া, মানে ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। আমরা আজ অবধি বিভিন্ন রকম সায়েন্সে বা গণিতে যেটা আমরা শিখেছি যে কোনো কিছুর ক্ষেত্রফল বা এরিয়া একটা স্কেলার রাশি। যেমন এই জায়গাটা আছে, তো এর যদি এরিয়া বের করতে বলা হয় তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তোমরা জানো এটা যদি 5 সেন্টিমিটার হয়, এর 2 সেন্টিমিটার হয়, তাহলে এর এরিয়া আমরা পেয়ে যাচ্ছি কত, 5 × 10 সেমি স্কোয়ার। এটা আমরা জানি। আর এই মানটা একটা সিম্পল মান, এর কোনো দিক থাকে না, এটা জানি আমি। কিন্তু এখন আমরা ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে, মানে আমাদের ফিজিক্সে ক্ষেত্র মানে এরিয়াকে আমরা দেখবো ভেক্টর হিসেবে। বুঝতে পেরেছো? তাহলে অন্যান্য শাখাতে এমনি স্কেলার কোয়ান্টিটি হলেও আজকের যে চ্যাপ্টারটা বা বিষয়টা ক্ষেত্র ভেক্টর, এখানে দেখাবো এরিয়ারও একটা কি থাকবে, দিক থাকবে। মানে এরিয়া মানে কি, একটা সারফেস বা একটা তল। তাহলে একটা তলের একটা নির্দিষ্ট দিক থাকবে, তখন সেই তলটাকে আমরা বলছি ক্ষেত্র ভেক্টর। তো চলো তাহলে যে কোনো একটা আমরা ধরছি, তাহলে এরিয়া মনে করো। তো আমি ধরে নিচ্ছি এটা একটা মনে করো এরিয়া। তো এরিয়া যেমন যে কোনো সাইজের হতে পারে। এখানে আমি চারকোনা দেখিয়েছি, এটা জ্যামিতিক আকার, এমন যে কোনো আকারও থাকতে পারে। তাহলে এই যে একটা যে কোনো আমি সারফেস নিয়েছি, এটা একটা কাগজ হতে পারে এই সারফেস। তাহলে এই সারফেসের দিক কোন দিক ধরবো? তাহলে এবার সারফেস দেখো, আমি যদি বলি এই যে দেখো আমার এটা আছে, খাতাটা আছে, তো এটা একটা সারফেস, তো এটা প্লেন সারফেস, প্লেন। কিন্তু যদি আমি একটা পাথর নিয়ে আসি, পাথর এরকম একটা শেপ টাইপের একটা পাথর টাইপের জিনিস নিয়ে আসলাম, তাহলে এর যে এরিয়াটা সব জায়গায় কি সমান থাকবে না, কোথাও উঁচু নিচু এরকম থাকবে। তো সেক্ষেত্রে আমি যদি একটা একক এরিয়াকে ধরে নিচ্ছি, এই একক এরিয়া বা এইটুকু এরিয়াকে আমি কল্পনা করছি, সামান্য একটা জায়গাকে, তাহলে সেই জায়গাটাকে আপাত একটা মোটামুটি সমতল ভাবাই যায়। সামান্য জায়গাটাকে মানে একটা গোলাকার তল আছে, ঠিক আছে, মানে একটা কোনো আবদ্ধ ব্যাপার আছে, আর সারফেসটা সাইডে আছে, কিন্তু এবড়ো খেবড়ো আছে। তো সাইডের যে আছে অংশটা, সেটা তো সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু নিচু, কোথাও বেশি প্লেন, কোথাও প্লেনই নাই, কোথাও হয়তো ঢেউ খেলানো। কিন্তু এমন একটা জায়গা, ছোট্ট জায়গা নিচ্ছে যে জায়গাটা প্লেন মোটামুটি ধরাই যায়। তাহলে সেই প্লেনটার উপর যে লম্ব, যেমনি এখানে লম্ব কোনটা, এদিকে লম্ব, এটা লম্ব দিক। তাহলে এখানে লম্বটা মনে করো তোমার ধরে নিচ্ছে যে এটা এই দিকে লম্ব আছে, এই দিকটা মনে করো লম্ব দিক আছে। তাহলে লম্ব যে দিকটা, সেটাই হচ্ছে এটুকু এরিয়ার দিক বা এটুকু। এটা যদি আমি বলি, দেখো সম্পূর্ণ তলটা যদি এস মনে করি, তাহলে এই ছোট্ট যে তলটা আছে এটার নাম আমি ডিএস মনে করছি, অল্প এরিয়া। আর এই অল্প এরিয়ার যে দিকটা, সেটাই হচ্ছে তাহলে কি বলো, ওই এটুকু এরিয়ার দিক বা ভেক্টর। ঠিক আছে, তো এটা আমরা তাহলে বলবো ডিএস, ভেক্টর চিহ্ন আমরা দেব। বোঝা গেছে? তাহলে সম্পূর্ণ জায়গাটার একসাথে আমরা কি দিকটা পাবো? পাবো না, শুধুমাত্র এতটুকু দিকটা আমরা পাচ্ছি। বোঝা গেল? যদি আমি খাতাটা বলি, তাহলে বলো তো এই খাতাটার কোন দিক হবে এর দিক, এই এরিয়ার দিক কোন দিক হবে? এর উপর লম্ব যেটা, তার নিশ্চয়ই আমি যদি বলি এদিকে হবে কি হবে না, এদিকে হবে না, এদিকে হবে না, এদিকে হবে, জাস্ট নর্মাল হবে, এরকম নর্মাল। দেখতে পাচ্ছ? আর এটা যদি চারদিকে একটু মুড়িয়ে দিই, এভাবে মুড়িয়ে দিলাম, তাহলে কিন্তু এটা কিন্তু দিকটা পাল্টে যাবে। তো মোটামুটি একটা তাহলে ক্ষেত্র ভেক্টর বুঝে গেছো। তাহলে একটু লিখে নাও। দেখো, তো আজকে এরপরে ক্ষেত্র ভেক্টরের পাশাপাশি যেটা জানবো সেটা হচ্ছে তোমার গিয়ে তড়িৎ ফ্লাস্ক। বুঝবে? ঠিক আছে, তড়িৎ ফ্লাস্ক, এটাকে আমরা দেখো ইংলিশে বলি ইলেকট্রিক ফ্লাক্স। শোনো মন দিয়ে, বোঝে না ব্যাপারটা, ব্যাপারটা কিরকম অ্যাকচুয়ালি। দেখো তড়িৎ এর মানে কি, নিশ্চয়ই আধান থাকবে।
কারণ আধান ছাড়া তো তড়িৎ বলতেই পারি না। আর ফ্লাস্ক মানে কি? ফ্লাস্ক মানে হচ্ছে, আচ্ছা তোমরা আগে এটা বলো যে তড়িৎ যদি আধান থাকে তাহলে সেই আধানের জন্য চারদিকে একটা কি তৈরি হবে? এরিয়া। সেটার নাম কি? ইলেকট্রিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিক থাকবে? না, যেদিকে থাকবে বলরেখাগুলো। কি থাকবে বলো? বলরেখা। যেমনি তোমরা জানো যে প্লাস আধানের জন্য কোন দিকে থাকে বলরেখাগুলো? বহির্মুখী। এগুলো কি বলো? বলরেখা। কেমন থাকে? লম্ব থাকে, লম্বভাবে বাইরের দিকে থাকে। আর যদি মাইনাস থাকে তো তোমরা জানো এটা অন্তর্মুখী হয়। এটা কি হয়? অন্তর্মুখী, লম্বভাবে, তাই তো? তো এবার আমি, খুব মন দিয়ে বোঝো, আমি এমন একটা এখানে এরিয়া নিয়েছি, ইলেকট্রিক ফিল্ড নিয়েছি, যে এদিকে ধরো পজিটিভ আধানগুলো আছে আর এদিকে নেগেটিভ আধানগুলো আছে। তাহলে নিশ্চয়ই এই বরাবর একটা কি হবে? সুষম তৈরি হবে না? তড়িৎ ক্ষেত্র। এটার নাম কি বলো? সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি কি করলাম? এরকম একটা এরিয়াকে আমি রেখে দিলাম, একটা যে কোনো আমি এরিয়াকে রেখে দিলাম। তো এটা একটা মনে করো এরিয়া, মনে করো এরিয়া বা একটা সারফেস বা একটা তল, যেটা হচ্ছে কত? পুরোটা হচ্ছে এস তল, ঠিক আছে? এবার এই এস তলের ভেতর দিয়ে যতগুলো বলরেখা পাস করবে সেই সংখ্যাটাকেই আমরা বলবো তড়িৎ ফ্লাস্ক। তা কি বুঝলাম? কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে বা তড়িৎ ক্ষেত্রে একটি তলকে রাখা হলে সেই তল বা সেই তলের সঙ্গে জড়িত বলরেখার যে সংখ্যা সেটাকে আমরা কি বলি? তড়িৎ ফ্লাস্ক। মধ্যা কথা, একটা তল দিয়ে যতগুলো ইলেকট্রিক লাইন পাস করবে সেই সংখ্যাটার নামই হচ্ছে তড়িৎ ফ্লাস্ক। কোনো সমস্যা না, বুঝতে আশা করি। আচ্ছা, এবারে এই জিনিসটাকে যদি আমরা দেখি, যে দেখো ধরে নাও, খুব মন দিয়ে বোঝো, এই দিক থেকে এদিকে মনে করো ইলেকট্রিক ফিল্ডগুলো যাচ্ছে, লাইনগুলো যাচ্ছে এভাবে, ঠিক আছে? যাচ্ছে এভাবে। আর এই খাতাটা একটা সারফেস মনে করো, ঠিক আছে? সারফেস। যদি এটাকে আমি এইভাবে ধরি, এভাবে ধরি, এভাবে, তাহলে এই সবগুলো যে যাবে বলরেখাগুলো এখানে পাস করবে কি করবে না? তাহলে অনেকগুলো রেখা পাস করবে। এবার এটাকে একটু করে যদি হালাতে থাকি, একটু করে হেলাতে থাকি, তাহলে যে মানে যে লাইনগুলো পাস করছে সংখ্যাটা বাড়বে না কমবে? কমবে। আরও কমছে, আরও কমছে, আরও কমছে, আর একটাও যাচ্ছে না। এবার দেখো যাচ্ছে একটা। এবার লাইনগুলো পাস করবে, লাইন হয়ে গেলো একটা, এটা জাস্ট একটা সারফেস, মানে এরকম একটা সারফেস আছে, একটা সিম্পলি কি আছে বলো? সারফেস, পাতলা একটা পাতের মতো সারফেস। তাহলে এবার যদি লাইনগুলো যায়, পাস করবে আর করবে না। তাহলে তখন যদি বলি যে এই সারফেসের মধ্য দিয়ে কতগুলো লাইন পাস করছে? একটাও না। কিন্তু যদি এবার বলে দিই তাহলে বলবে অনেকগুলো লাইন পাস করছে, করছে তো? তাহলে এটাকে আমরা কি করে দেখাবো যে কতগুলো লাইন পাস করছে? তার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বলতো? এরকম দেখো, এই ছবিটাকে আমি এখানে একটু দেখাচ্ছি, ভালো করে বুঝবে। শোনো মন দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা? দেখতে পাচ্ছ? এবার আমি এইরকম ভাবে, ঠিক আছে, ধরো ইলেকট্রিক লাইনগুলো পাস হচ্ছে। কি বলো? ইলেকট্রিক লাইনগুলো পাস হচ্ছে। যদি লাইনগুলো পাস হয় তাহলে এইটার মধ্য দিয়ে লাইন পাস হবে, তাহলে পাবে এটা কতটা এরিয়া বলো? ডিএস এরিয়া। তাহলে আর হ্যাঁ, আর এটা হচ্ছে কি বললাম? এটা হচ্ছে এর দিক, এটা হচ্ছে এর দিক, ইলেকট্রিক ফিল্ড। আর এই যে এরিয়াটা আছে, তো এরিয়াটা এর একটা তাহলে কি আছে বললো? একক, একটা একক আছে, সরি একক বলছি, দিক আছে। দিকটা কোন দিকে? ওর যেটা ওই তলটার যেটা লম্ব, সেটাই হচ্ছে কি তলের দিক, তো নাকি? বলো, এই তলটার লম্ব কোন দিকে? এদিকে লম্ব মনে করো। তলটা মানে, তলটা তো প্লেন আছে কিনা ওই জায়গাটা, সামান্য জায়গা, তাহলে সেটা জায়গা যদি প্লেন থাকে তাহলে ওটার কি লম্বটাই কি ওর দিক। তাহলে এটা হচ্ছে কার দিক? ডি এস এর দিক। আর এটা হচ্ছে কার দিক? ই এর দিক। তাহলে এইখান দিয়ে কতগুলো লাইন পাস করবে? তো সেই লাইনের সংখ্যাটা বা তড়িৎ ফ্লাক্সটা, সেই তড়িৎ ফ্লাক্সটাকে আমরা লিখব ফাই দিয়ে। কি বলবো? ফাই দিয়ে। আর এই ফাইয়ের যে মানটা হবে ই ডট ডিএস, মানে ডট প্রোডাক্ট করলে যে মানটা আসবে সেইটাই হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স বা তড়িৎ ফ্লাস্ক। তাহলে কি পেলাম? ই ডট ডিএস। ওকে, তাহলে সেক্ষেত্রে
তোমরা তাহলে বলো যে ই ডট ডিএস দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে সেক্ষেত্রে মানটা কেমন পাই? ই ডিএস কস থিটা। মনে পড়ছে কি পড়ছে না? ই ডিএস কস থিটা, আর যে ক্রস থাকে তো সাইন থিটা হয়, কিন্তু এটাই ফর্মুলা ডটের। এই যে ই ডিএস কস থিটা, বা এটাকে এভাবে লেখা হয় ই কস থিটা ইন্টু ডিএস। ঠিক আছে, কস থিটাকে ই এর সঙ্গে আমি রাখছি কেন? কারণ ই কস থিটাকে একসঙ্গে নাম দিলাম ই এন। এন ফর মানে নর্মাল দিকে যে উপাংশটা, ঠিক আছে, নর্মাল দিকে যে ই এর উপাংশ, এটা নর্মাল দিক, তো কার নর্মাল? তলের নর্মাল। এইটা হচ্ছে দিকটা হচ্ছে ই ডিএস ই কস থিটা, এটাকে নাম ইএন দিলাম, ইন্টু ডিএস, এটাই হচ্ছে ফাই এর মান। তাহলে আলটিমেটলি যেটা আমরা জানলাম, তড়িৎ প্লাস কি জিনিস? তাহলে একটা সারফেস থাকবে, সেই সারফেস দিয়ে যতগুলো ইলেকট্রিক লাইন পাস করবে সেই সংখ্যাটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। সেই মানটা কত? ই ডট ডিএস। যদি ডিএস দিয়ে বলি, শুধু এতটুকু এরিয়া দিয়ে গেছে, এতটি লাইন, কতটি বলো? এই ফাই এতটি লাইন গেছে। এবার যদি বলো স্যার সম্পূর্ণ তল দিয়ে বেশি না কম যাবে? বেশি যাবে। তাহলে এরকম ডিএস যতগুলো আছে সবগুলো যদি যোগ করে দিই তাহলে মোট পেয়ে যাবো না তড়িৎ ফ্লাস্কের মানটা? তাহলে সেক্ষেত্রে মোট যদি আমি বের করি তড়িৎ ফ্লাস্কের মানটা, মোট তড়িৎ ফ্লাস্ক, আচ্ছা এটাকে নাম দিচ্ছি ডি ফাই নাম দিলাম, কারণ ছোট ছোট আছে না, ছোট এরিয়া। তাহলে যদি সম্পূর্ণ এরিয়াটা ধরি তাহলে ফাই। তাহলে এটা কি করতে হবে আমাকে? এই যে ই ডিএস কস থিটা যা আছে এটাকে কি যোগ করতে হবে? কার জন্য? সবটা সারফেসের জন্য। এটা তো একটা ডিএস এর জন্য, এরকম কতটা ডিএস আছে? সব ডি। তো এটা কত আছে মোট সারফেস? এস। তাহলে সম্পূর্ণ এটা এস এর জন্য। এটা চিহ্ন গোল দিলাম মানে কি বলতো? এটা চিহ্ন গোল দেওয়ার মানে হচ্ছে বদ্ধ তল আছে, এটা তলটা বদ্ধ, মানে কোথাও খোলা নাই। তো সবটা তলের জন্য ওই জন্য ঘিরে দিলাম বদ্ধ, আর এস হচ্ছে সম্পূর্ণ এস এর জন্য। তাহলে এক্ষেত্রে তোমরা মানটা কত পাবে তাহলে বলো? তাহলে এখান থেকে ইটা তো একটা ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে আসলো, তাহলে এখানে কি পেয়ে যাবো বলো? ই কস থিটা আর এখানে কত বলো? এটা হচ্ছে আমাদের দরকার নাই এটা এবার, আচ্ছা থাক না, সমস্যা কি আছে? এই যে এটা থাক, সমস্যা নাই। ই কস থিটা ডিএস, এস এর জন্য এটুকুর মানটা আমরা কত নাম দিয়েছি? ই এন নাম দিয়েছি। তো এটা হয়ে গেল ই এন কস, সরি ই এন ডিএস, এটা হচ্ছে সম্পূর্ণ এস এর জন্য। এটা হচ্ছে টোটাল ফাই। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারোনি? কোনো সমস্যা বুঝতে কোথাও? তাহলে আমরা মোট তড়িৎ প্লাস মান পেয়ে যাবো জাস্ট কিছুই না, ই ডিএস কস থিটা দিয়ে কি করবো? ইন্টিগ্রেশন করে দেবো সম্পূর্ণটার জন্য। এবার একটু বুঝবে যে কিভাবে এই যে ডিএস তো একটা ভেক্টর রাশি, ইটা একটা ভেক্টর রাশি, এই দুটো ভেক্টর রাশির দিকটা আমরা বুঝবো। দিক বললো এটা তাহলে ই এর দিক তো নাকি? এটা কার দিক? ই এর দিক। আর এই সারফেসটা আমরা এটা সারফেস মনে করো, এটা সারফেস। তাহলে বললো এই সারফেসের দিক কোন দিক? তোরা বলবে তাহলে লম্ব, মানে এইবার আবার যদি এমনি হতো, এমনি যেমনি হোক না কেন, এই যে মানে এটা এখানে ফিক্স আছে, এই যে এবার ফিক্স আছে, এখানে ফিক্স আছে, মানে এই যে পেনটার যে দিকটা, ও থাম না, এখানে পেনটার যে দিকটা সেটা হচ্ছে কার দিক? ডিএস এর দিক। এবার গল্প হচ্ছে এখান থেকে কেস ওয়ান বলছি। কেস ওয়ান মানে হচ্ছে প্রথম একটা আমি শর্ত বলছি যে কখন এই ফ্লাস্কের মানটা ম্যাক্সিমাম পাবো। তাহলে বলতো এই এই তল দিয়ে কখন সব থেকে বেশি লাইন যাবে? তাহলে এটা কার দিক? এটা হচ্ছে তলের দিক। আর এটা কার দিক? ইলেকট্রিক ফিল্ডের দিক। তাহলে দুটো যদি দিক একই থাকে তাহলে কি হবে? এখানে ম্যাক্সিমাম যাবে। আর যদি এরকম থাকে তলের দিক এইদিকে আর লাইন যাচ্ছে এই দিকে, এর মধ্য দিয়ে যাবে একটাও লাইন? যাবে না। তার বলো তাহলে এখানে তলের দিক কোন দিকে? এদিকে। আর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ওই দিকে। এর মাঝের কোণ কত হলো? 90 ডিগ্রি। যদি কস যদি 90 বলি, কস 90 কত? 0। তাহলে কত পেলাম? ফাই। 0, মানে একটাও লাইন গেল না।
একটাও তড়িৎ ফ্লাক্স পেলাম না, কারণ দেখো এ তো এদিকে আছে তলটা, আর এ যাচ্ছে এই দিকে, তাহলে একটা লাইন পেলাম না। তাহলে প্রশ্ন বলবে তলের ডিরেকশন, এটা কিন্তু তলের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এর মাঝের কোণ 90 ডিগ্রি হলে তবে তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে, শূন্য হচ্ছে। ভাষাটা এমন থাকতে পারে, আবার এমনও থাকতে পারে যে তলটা, তলের দিক বোঝে না কিন্তু, তলটা আর লাইনটা পরস্পর কি সমান্তরাল আছে না। তলের দিক বললে কিন্তু শোনো, তলের দিক বললে এদিকে ভাববো, আর শুধু তলটা বললে তলটা এই বরাবর আছে। তাহলে বললো তলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড কেমন আছে, সমান্তরাল, কিন্তু তলের দিকের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের দিক 90 ডিগ্রি, মানে অভিলম্ব। বুঝছো? তাহলে আমি যদি বলি যে সমান্তরাল তল, সমান্তরাল তল, সমান্তরাল তল মানে লাইন, যে লাইন যাচ্ছে এ বরাবর, এটা আছে এ বরাবর, ঠিক। এর মানে হচ্ছে কি ই ও ডিএস, এটা ই এর দিক আর এটা কোন দিক, ডিএস এর দিক, কেমন, লম্ব। কথা বুঝলে কি, দেখো ডিএস যখন ভেক্টর চিহ্ন দিচ্ছি তখন তলটার দিক বোঝাচ্ছে, এটা তলের দিক, তাহলে এটা তল আর এটা ই, পরস্পর লম্ব। কিন্তু যখন শুধু তল বলছি সমান্তরাল তল, কার সঙ্গে, ই এর সঙ্গে, সঙ্গে। তাহলে সেক্ষেত্রে কেস ওয়ানের ক্ষেত্রে ফাই যদি বের করি, তাহলে ই ডিএস কস থিটা, ই ডিএস কস থিটা, এখানে কত হবে তাহলে বলো, ই ডিএস কস 90 ডিগ্রি। এই যে লম্ব মানে কি 90 ডিগ্রি কিনা, তাহলে সেক্ষেত্রে মানে কত, শূন্য। তাহলে এখান দিয়ে কোনো রকম এরিয়া মানে কোনো রকম লাইন যাবে না। এবার বলছি কেস টু, কেস টু বলতে এটা কি মিনিমাম, এটা না, এটা কি মিনিমাম। এবার দেখো কেস টু কি বললাম, তলটা দেখো, এই যে তলটা আছে কিরকম বলো তো, এই লাইনের সাথে আছে সমান অভিলম্ব তল, লাইন এদিকে আছে আর তলটা এমনি আছে, তো বলো তো তলটার সঙ্গে এটা কেমন, অভিলম্ব, তাই এটা বলবো অভিলম্ব তল। তার সঙ্গে ই এর সঙ্গে, ই এর সঙ্গে এই যে এটা ই, এটা তল, তো অভিলম্ব বলে কি হলো না। এরা যদি বলি ই এর দিক কোন দিকে, এই যে ই এর দিক কোন দিক, ওই দিক, ডিএস এর দিক কোন দিক, ওইদিকে, তাহলে কত হলো ওই মাঝের কোনটা, না ওইদিকে ই আর ওদিকে ডিএস 0 ডিগ্রি। তাহলে ই এবং ডিএস এর, ই ও ডিএস তাহলে কি মানে ই ও, ই ও ডিএস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে ফাই কত হয় বলো, ই ডিএস কস 0 ডিগ্রি, এর মানে কত হবে, cos 0 1। তাহলে ই ডিএস, ই ডিএস, আচ্ছা সমগ্র তলের জন্য বলি, যদি এটা বলি সমগ্র তল যদি বলি, তা কত বলো, ই ইন্টু পুরোটা ডিএসটা কত হবে, তাহলে এস হয়ে যাবে, ইএস। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম, জিনিসটা বুঝলে। দেখো আচ্ছা আমরা ওই পার্টটা ক্লাসটা করেছি, তখন অন ছিল। দেখো জাস্ট কিছুই না, তড়িৎ ফ্লাস্কের একক আর মাত্রা যদি বের করতে হয়, সিম্পলি আমাদের তড়িৎ ফ্লাস্কের যে ফর্মুলা অল্প এরিয়ার জন্য ডিএস এর জন্য ডি ফাই সমান ই ডিএস কস থিটা, আর যে সম্পূর্ণ তলের জন্য হয় মানে এস তলের জন্য, তাহলে ফাই হচ্ছে ই ইন্টু এস। তাহলে সেক্ষেত্রে মানে এখানে কস থিটা লেখা হয়, এটা লিখছি না কেন, কস থিটা মানে একটা সংখ্যা মাত্র, তো সংখ্যা যেমন কস 60 মানে কত, হাফ, তো হাফ তো একটা সংখ্যা, এর তো কোনো একক নেই, তাই এটা আমি লিখছি না, শুধু ই এর একক লিখবো আর কি লিখবো, এস এর একক। তো ই মানে কি তড়িৎ ক্ষেত্র, এর একক কি নিউটন পার কুলম কিংবা ভোল্ট পার মিটার, দুটোই লেখা যায়, তো আমি লিখেছি ভোল্ট পার মিটার। আর এখানে এস মানে কি সারফেস মানে মিটার স্কোয়ার, তো দেখো ভোল্ট তো বসিয়ে দিলাম, এখানে মিটার হচ্ছে 2 আর এখানে -1, তো 2 থেকে 1 গেলে একটা এম আছে, তো ভোল্ট মিটার, এগুলো এগুলো মনে রাখবে যে তড়িৎ ফ্লাস্কের একক ভোল্ট মিটার। আর এটাকে যদি তুমি নিউটন পার কুলম দিয়ে লেখো, তো তাহলে আমরা লিখতে পারি যে ই মানে স্যার নিউটন পার কুলম আর এস হচ্ছে মিটার স্কোয়ার, এটাও লেখা যায়। যদি মাত্রা বের করতে বলে, তো একক থেকে আমরা মাত্রা সহজে বের করতে পারবো, নিউটন পার একক বলের একক, তো এম, দেখো এম এল টি -2, সি মানে কি কুলম, আইটি, তো আই দেখো মাইনাস আছে 1 এখানে, তো -1, এখানে -1 দিয়েছে আইটির উপর পাওয়ারটা।
আর মিটার মানে কি একটা লেন্থ বোঝাচ্ছে এল স্কোয়ার। দেখো এখানে এম একটাই আছে, বোঝা গেল। এল এখানে একটা, এখানে এল দুটো, তো এল এর পাওয়ার 3 হয়ে গেল। টি এখানে মাইনাস দুটো, আর এখানে টি মাইনাস একটা, তো মোট হলো কটা? 3টা, মাইনাস 3টে। আর এখানে আই এর পাওয়ার -1 একটাই আছে, তো একটাই লিখে দিয়েছি। তো এটা হয়ে গেল কিউ এর, সরি ফাই এর মাত্রা। ফাই মানে কি তড়িৎ প্লাস, বুঝে গেলে। এবার যেটা আমি বুঝবো সেটা হচ্ছে ঘনকোণ। দেখো এবারে এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ঘনকোণ। শোনো, তোমরা এতদিন শুধু কোণ জেনেছো, কিন্তু ঘনকোণ শেখনি বা শোনোনি। ঘনকোণ কি জিনিস দেখো ভালো করে। ঘন কথার মানে এখানে হচ্ছে সলিড, সলিড। আর কোণ মানে কি অ্যাঙ্গেল। স্যার ব্যাপারটা কিরকম? ঘনকোণ কি জিনিস খুব মন দিয়ে বোঝো, দেখো বুঝবে। আমি এদিকে এদিকে দেখো, এদিকে আমি যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, এটা একটা পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্ট থেকে আমি একটা নির্দিষ্ট দূরত্ব আর, আর দূরত্বে একটা আমি ছোট্ট একটা আমি নিলাম এরিয়া। কি নিলাম বলো? এরিয়া। তো সেই এরিয়াটা গোলাকার নিলাম মনে করো, সুবিধার্থে, সুবিধা হবে ধরতে, কাজটা করতে। তো এটা ছোট্ট একটা এরিয়া। কেমন আছে জায়গাটা? জায়গাটা এমন আছে, এমন। এটা আমি এমনি দেখাচ্ছি, কিন্তু এমনি নাই, জায়গাটা এভাবে আছে, বুঝতে পারছো ব্যাপারটা? আর আর এই পয়েন্ট থেকে এই রকম জায়গায় ওইটা সার্ফেসটা নিয়েছি। এবার ওই যে এভাবে যে আছে পাতাটা, মানে এরিয়াটা, সার্ফেসটা, সার্ফেসের যেগুলো হচ্ছে কিনারা বা প্রান্ত বিন্দু গোল আকার আছে, তাহলে ওই প্রত্যেকটা কিনারায় একটা করে মনে করুন লাইন আমি টানছি। কোথায়? এইখান থেকে টানছি, এই পয়েন্ট থেকে। তো ওইটা দেখতে এমনি দেখতে না, এমনি হবে কি হবে না? তাহলে এই জায়গাটা কোন জায়গাটা? এটা তাহলে এই জায়গাটা। আর এই যে এরিয়াটা, এই যে এই মুখটা, আমি বুঝাতে পারছি কি তারা কি বলছে? দেখো, তাহলে এই দেখছো ফাঁকা, এই যে দেখছো এই জায়গাটা গোল আছে না, এটা হচ্ছে এরিয়াটা, হচ্ছে এই এরিয়াটা। আর এই বিন্দুটা হচ্ছে এখানে। আর প্রত্যেকটা কিনারা থেকে দেখো একটা লাইন টেনে এখানে জুড়ে দিয়েছি। তা দেখতে এমনি হবে কি হবে না? তো ভেতর দিকে একটা কি দেখতে হচ্ছে, একটা কোণ আছে না, কোণ, অ্যাঙ্গেল। ওই কোণটার নামই হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। কারণ আমরা যখন কোনো কোণ আঁকি, তো তোমরা বলবে স্যার আমরা এরকম কোণ আঁকি, আঁকি না? তো এটা হচ্ছে 2D, 2Dতে এটা কোণ, মানে এটা শুধু দুটো বাহু হলেই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো সবগুলো সারফেস একটা দরকার, সারফেস দরকার। মানে এই সারফেসটা থেকে লাইনগুলো টেনে টেনে কেন্দ্রে নিয়ে এসছে। ভেতরে যে কোণটা উৎপন্ন দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে ঘনকোণ। বুঝতে পারছো ব্যাপারটা না পারোনি বুঝতে? ক্লিয়ার হয়ে গেছে? তো এই ঘনকোণ যে আছে সেই ক্ষেত্রে তাহলে লাইনটা আমরা এখান থেকে এখানে টেনে দিলাম। তাহলে কথা বুঝছো কি? মানে এখানে লাইন ড্র করেছ আর কি। এটা এখানে এসে যুক্ত হয়েছে। আর এই যে কোণটা উৎপন্ন, এই কোণটা ভেতরে কোণটা আছে না, তার নাম কি বলো? এটার নাম হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে? এই সলিড অ্যাঙ্গেলটা যে আছে, ঘনকোণটা, একে আমরা ওহম দিয়ে সূচিত করি। কি বলো? ওহম দিয়ে। তাহলে এই ওহম মানে হচ্ছে সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে? কত বলো? সলিড অ্যাঙ্গেল। আর এই যে সলিড অ্যাঙ্গেল আছে বা ঘনকোণ আছে, এর একটা একক আছে। যেমনি আমরা এমনিতে বলি না যে 10 ডিগ্রি, 15 ডিগ্রি বলি কি বলি না, বা পাই রেডিয়ান বলি। তো এখানে কেমনি বলবো আমরা? এখানে বলবো স্টেরেডিয়ান। বলো কি বলবো? স্টেরেডিয়ান। তাহলে এর যে এককটা সেটা হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে? স্টেরেডিয়ান। ঠিক আছে? বা বাংলায় বললে এটা। ঠিক আছে? তাহলে ঘনকোণ সম্পর্কে একটা আইডিয়া এসছে না, আসেনি? ঘনকোণটা কি জিনিস? জাস্ট এরকম একটা সারফেস কেন্দ্রে যতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে ভেতর দিকে, তার নাম হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। ওটা একক, কত স্টেরেডিয়ান কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে? এবার বোঝো মন দিয়ে, শোনো। এবার এই যে একটা আমি এখানে একটা এরিয়া কল্পনা করছি, আর এইখানে একটা বিন্দুতে, এই যে বিন্দুটা আছে,
সেই বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটার নাম বললাম আমি ওহম নাম দিচ্ছি। এবার খুব মন দিয়ে বুঝো, এইটা ছোট্ট একটা এরিয়া, আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা মনে করো, একটু ছবিটা বড় হয়ে যাচ্ছে, দেখো এখান থেকে এটা মনে করো আর দূরত্ব, আর এখানে আর ব্যাসার্ধের, মানে এই যে আছে ব্যাসার্ধটা, এটাও তো আর মনে করো আর ব্যাসার্ধের একটা এখানে এরিয়া নিলাম, ঠিক আছে। মানে এটা আমি এমনি আঁকছি, কারণটা হচ্ছে এটা এভাবে আমি দেখাতে পারছি না, ওটা ভিজুয়ালাইজ করো তোমরা। তাহলে এই যে আর মানে এটা যদি আর হয় তো এটাও কি আরই আছে তাহলে নিশ্চয়ই। তো এই আর ব্যাসার্ধের বা সরি ব্যাসার্ধ বলবো না, এটা কি বলবো, এটাকে বলবো যে আর স্কোয়ার ক্ষেত্রফল, ঠিক আছে। এটা মনে করো একটা এরিয়া নিয়েছে, যে কোনো ফিগার হতে পারে আর স্কোয়ার, ঠিক আছে। এই আর স্কোয়ার ক্ষেত্রফলটা এই আর একক দূরে যে কোণটা তৈরি করছে তার মান হচ্ছে এক ঘন কোণ বা এক স্টেরেডিয়ান কোণ। আবার বলছি, বা একক ঘন কোণ কখন তৈরি হয়, তাহলে বলবে আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা সারফেস কোনো একটা বিন্দুতে যতটা কোণ তৈরি করে সেই কোণটার নাম হচ্ছে এক ঘনকোণ বা একক ঘনকোণ। তো এবার এটা আমি একটা ফর্মুলা এখান থেকে আছে, ঘনকোণের যে ফর্মুলা, এটা মন দিয়ে বুঝবে। সেই ঘনকোণের একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, যে টোটাল যে ওহমের মানটা তুমি বের করবে, কোণের যে মানটা বের করবে, তার ফর্মুলা হচ্ছে এস বাই আর স্কোয়ার। মানে কি, এটা মানে হচ্ছে ক্ষেত্রফল বাই এই যে দূরত্বটা আছে এটাকে আর বলেছে আর স্কোয়ার। কি বললাম, তাহলে টোটাল যে ঘনকোণের মানটা, এটা ঘনকোণ, ওহমের মানটা ক্ষেত্রফল বাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার খুব মনোযোগ সহকারে বোঝো, আমি বললাম এটা একটা মনে করো বৃত্ত না গোলক, এটা একটা কি গোলক, মানে ফুটবলের মতো আছে। এটা কি সেন্টার, এই সেন্টার এর দূরত্ব মনে করো আর একক, কত বলো, আর এইটা হচ্ছে একটা ইউনিট এরিয়া, কত বলো, ইউনিট এরিয়া। তো এটা আমি বললাম যে এইখানে এটা কতটা কোণ উৎপন্ন করবে, তো আমি ধরে নিচ্ছি যে একটা কোণ উৎপন্ন করছে মনে করো ডি ওহম, মানে সামান্য কোণ বললাম। তাহলে কত হবে, তাহলে তাহলে এস কত হবে তাহলে বলো, তার উপরে তাহলে এখানে কত নেবো, এরিয়া দেবো, তাহলে কত এখানে এটা এরিয়া এস মনে করো ডিএস, আর নিচে কি হবে বলো আর স্কোয়ার। এবার যদি বলি যে এটা যদি সম্পূর্ণ বৃত্ত মানে গোলকটা হয়, তাহলে এখানে কতটা ঘন উৎপন্ন হবে, তাহলে তোমরা বলবে তাহলে কি এটা পুরোটা ওহম যদি বলো, তাহলে এখানে তাহলে কি হবে, এই 1/, তাহলে পুরোটা ডিএস কত হয়ে যাবে, এসটার মান কত হবে, পুরোটা ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কোয়ার, আর নিচে কত হবে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আচ্ছা কেটে গেল, কোথা পেলাম 4 পাই। তাহলে বলো তো যে কোনো একটা বিন্দুতে যদি একটা সম্পূর্ণ গোলকটা কল্পনা করি, তাহলে সেই কেন্দ্রে মোট কত কোণ উৎপন্ন হবে 4 পাই সলিড অ্যাঙ্গেল। বুঝতে পেরেছ, তাহলে এটা যদি সম্পূর্ণ গোলাকার না হয়ে মানে গোলক টাইপের না হয়ে এটা যদি যে কোনো আকৃতি হয়, মানে ধরে নাও এটা তোমার গিয়ে এবড়ো খেবড়ো আছে কিন্তু বদ্ধ আছে, তাহলে ওখানে কেন্দ্রে কত কোণ উৎপন্ন হবে, ওটাই 4 পাই কোণ উৎপন্ন হবে। এটা বুঝে গেলে ব্যাপারটা আশা করি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বোঝো, এটা থাক সমস্যা নয়, দেখো ভালো করে। এই যে ধরে নাও আমি বললাম যে এটা একটা বিন্দু থেকে একটা আমি এখানে এরিয়া নিলাম। আচ্ছা, তার আগে বলেছি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এই বরাবর আছে ই, এটা একটা ইলেকট্রিক ফিল্ড ওই বরাবর যাচ্ছে, হ্যাঁ। এটা মনে করো ধনাত্মক আধান আছে, এই ধনাত্মক আধানের জন্য একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে ওই বরাবর। আর এই পয়েন্টে আমি একটা ধরনের নিয়েছি, এভাবে একটা সারফেস নিয়েছি, কি নিয়েছি বলো সারফেস। তাহলে সারফেসের তলটা তোমার দেখে মনে হচ্ছে যেন এটা তলটার দিকটা এদিকে আছে না, তলের লম্বটা ওদিকে মনে হচ্ছে, তো এইটা হচ্ছে ডি এস এর দিক। তাহলে এই এই পয়েন্টে মানে এখান থেকে এই পয়েন্টে এই সারফেসটা আছে, তাহলে নিশ্চয়ই এটা অ্যাঙ্গেল তৈরি করছে,
ঠিক। এখন তুমি বলবে স্যার যদি এখানে যদি বের করতে হয় আমাকে যে কতটা কোণ তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি এখানে বলতে পারবে যে এই ই এর দিক আর ডিএস এর দিকটা যেহেতু একই দিক নয়, তাহলে আমাকে কি করতে হবে, সেই ই বরাবর বা ডিএস বরাবর ই এর যে লম্ব উপাংশটা বের করতে হবে। তা কত হয় বলো? তাহলে এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, কত বলো? থিটা। তাহলে এক কাজ করো, এই এরিয়াটাকে এইভাবে না নিয়ে এটাকে এইভাবে নিয়ে নাও। তাহলে এই বরাবর দেখো তো এখন এরিয়াটা কাজ করছে না ডিএসটা, তখন কত একটা cos থিটা এক্সট্রা আসছে, আসছে কি আসছে না? তাহলে তখন সেক্ষেত্রে এখানে যে কোণটা উৎপন্ন হবে, মানে আমি যদি বলি ওমেগা দিয়েও লেখা হয়, ঘনকোণকে ওমেগা দিয়েও লেখা হয়। তো ডি ওমেগা যদি বলি ঘনকোণের মানটা, তাহলে কি বলবে, টোটাল উপরে এরিয়া আর নিচে কি আর স্কোয়ার। কতটা ডিস্টেন্স এখান থেকে আর, তার নিচে তাহলে আর স্কোয়ার, তাই তো। আর কোনটা হচ্ছে তোমার এরিয়া বলো তো, তাহলে বলবে ডিএস কস থিটা। ঠিক আছে, বা এখানে ই যদি নাও থাকে, আমি এটা এই জন্য নিয়েছিলাম যে ই এর দিক বরাবর তোমাকে ওই তলটাকে নিতে হবে, তবে সুবিধা হবে বের করতে। তাহলে ই এর দিক বরাবর কত হচ্ছে ডিএস, তাহলে তোমরা বলবে ডিএস কস থিটা বলবে, কি বলবে না, এই অ্যাঙ্গেলটা ঘুরে যাচ্ছে সামান্য না, তাহলে সেই জন্য হচ্ছে ডিএস কস থিটা। তাহলে এটা হচ্ছে এরিয়া। তুমি বলতে পারো স্যার এরিয়া তো ডিএস নেব, ডিএস নিলে হবে না, কেন, ডিএস এর দিক তো এদিকে আর আমার দরকার এই বরাবর, তাই তো। তাহলে এটা হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডি ওমেগা, লিখে নাও। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ঘনকোণের একক তো জানলে স্টেরেডিয়ান, তাহলে এর কি মাত্রা আছে না নাই? মাত্রা নেই, কেন, এস মানে কি সারফেস, তো এর একক কি মিটার স্কোয়ার, আর এটা আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, কেটে যাচ্ছে না ওয়ান, এর মানে কি এর মাত্রা কোনো কিছু নেই, তো এটা মাত্রাহীন রাশি, কিন্তু এককটা আছে আবার স্টেরেডিয়ান, তাই তো। তাহলে বলো কোনো একটা বদ্ধ তল যদি আমি নিই, ওর কেন্দ্রে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি হবে? 4 পাই। আর যদি এমন একটা ডিএস এরিয়া আছে যার তলটা মানে দিকটা অন্য দিকে আছে, আর অ্যাকচুয়ালি যে পয়েন্টটা দূরত্ব আর নিচ্ছে আর এর দূরত্ব অন্য দিকে আছে, মাঝের কোনটা থিটা আছে, তাহলে সেক্ষেত্রে কতটা কোণ তৈরি হবে? তাহলে তোমরা বলবে ডিএস কোস থিটা বাই আর স্কোয়ার। আর যদি এমন থাকতো যে এরিয়াটার দিকটা যেদিকে আর ওই পয়েন্ট থেকে সেই যে তলের দূরত্ব একই দিকে, তা কি নিতাম, শুধু ডিএস বাই আর স্কোয়ার নিতাম, তখন cos থিটা কতটা আসতো না, কেন, ডিএস এর দিক আর আর এর দিক একই দিক, আর cos 0 তখন কত 1 হয়ে যাবে, cos 0 1 মানে কি লেখা দরকার নেই, তখন ডিএস বাই আর স্কোয়ার। আর যখনই দেখবো যে আমার লাইনটা দরকার এদিকে আর তল আছে এই বরাবর, তো এই দিকে তল যাচ্ছে, তলটা আমার এদিকে দরকার, তাহলে তো এই দিকে দরকার হলে গেলে একটা cos থিটা দরকার, তো ডিএস cos থিটা বাই আর স্কোয়ার। বুঝে গেলে ব্যাপারটা? তো বলো তাহলে এই অ্যাঙ্গেলটা কোনটুকুটা, এটুকুটা, আর এটা যদি এমনি একটা যে বদ্ধ তল থাকতো, এমনি করে একটা থাকতো, কি বলো, বদ্ধ তল আছে মনে করো, তাহলে সেক্ষেত্রে কত কোণ হবে তাহলে? তাহলে আমি যদি বলি পুরোটা ওমেগা যদি বলি, তাহলে কি তুমি ডি ওমেগা তাহলে কি করবে, এল মানে ইন্টিগ্রেশন করবে, তা কত বলো, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, তখন কত 4 পাই, এই যে 4 পাই। আর তুমি একটু আগে জানলে যে কেন্দ্রে সবসময় কত হবে, 4 পাই কোণ। বুঝে গেলে? এবার চলো একটু আরো ভেঙে বলি, চলো আরো ভেঙে বলবো এবার। দেখ, একটা বিজ্ঞানী আছে তার নাম হচ্ছে গস, কি বলো, গস, বোস না আবার গস, হ্যাঁ। এই গসকে অনেকে আবার গাউস বলে, গাউস। তো আমরা নামটা ইংলিশে লিখি, কোনো সমস্যা নেই, এর নাম হচ্ছে গস, GAU, গস। তো যেহেতু গসের সূত্র পড়বো, তো অ্যাপোস্ট্রফি দিলাম, মানে কি গসের হয়ে গেল, কারণ যেহেতু এস তো আছে, আর একটা এস তো দরকার নেই, তাহলে গসের ল, মানে হচ্ছে গসের সূত্র। গস হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, ইনি একটা সূত্র দিয়েছেন। কি সূত্র দিয়েছেন শোনো মন দিয়ে, ব্যাপারটা বোঝো আগে। ইনি বলছেন কোন একটা তুমি তল নাও, কি নেবে, তল, তলটা নাও বদ্ধ তল। তো বদ্ধ তল মানে কি, মানে একটা জায়গা জুড়ে একটা এরকম দেখতে ফুটবল হতে পারে, ফুটবল,
তল কিনা ওটা একটা, তো ফুটবল হতে পারে বা কোনো একটা কার্টুন হতে পারে, বুঝতে পারছো? তোমার ব্যাগটা আছে একটা তলের মতো মনে করো, এরকম একটা তল কল্পনা করো। তো ঠিক আছে, করলাম কল্পনা, এভাবে একটা তল কল্পনা করলাম। তাহলে এই তলটার ভেতরে কি আছে? ফাঁকা আছে। ফাঁকা মানে কি? ভেতর দিকে ফাঁকা আছে, নাও থাকতে পারে, ওটা অন্য জিনিস, কিন্তু তল আমি কল্পনা করেছি। তার মানে এই তলটা কিছু আয়তনকে জুড়ে আছে। বুঝছো না? বুঝছো না ব্যাপারটা? হ্যাঁ, থাকবেই তো, ভেতরে ফাঁকা আছে না, তো আয়তন তো আছে। তাহলে এরকম একটা তল কল্পনা করো। এবার এই গস বলছে যে এই তল দিয়ে, ঠিক আছে, এই তল দিয়ে মোট যে পাস করবে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক লাইন, সেটার মান কত বলেছিলাম? তো তোমরা বলবে, হ্যাঁ সে যাই হোক, তোমরা বলছিলে যে ই ডট ডিএস দিয়ে ইন্টিগ্রেশন, এর মানে ই ডিএস কস থিটা, তাই তো? কত বলো? ই ডিএস কস থিটা। আর সেটা যদি তলটা যদি 90 ডিগ্রি ভাবে বের হয়, ওভাবেই বের হবে, তাহলে কি ই ইন্টু এস, ই ইন্টু এস। কারণ তল কত? কস জিরো কত? 1। কেন কস জিরো? আর তলের দিক আর ওই, আর এইটা যে বেরোচ্ছে লাইনটা, লাইনটা ওইদিকে, তলটা ওইদিকে, মাঝে কোন 0 ডিগ্রি, তো কস জিরো 1। তাহলে সেক্ষেত্রে ওই তল থেকে যে মোট যে আধা ইলেকট্রিক লাইন বেরোচ্ছে বা তড়িৎ ফ্লাস্কের মান ই ইন্টু এস, এর আগে জেনেছি তো। ও বলছে এই ই এস এর যে মানটা, এটা নির্দিষ্ট, যে কত, বলছে এই মানটা হচ্ছে এই, এই যে তলটা আছে না, এখানে এই তলটার ভেতরে যতগুলো আধান আছে, সেই আধানের 1/এপসাইলন গুণ। এই কথাটা গস বলছে। তা কি বললো? ও বলছে মদ্দা কথা একটাই, পরিষ্কার করে বললে, এর ভেতর দিয়ে যতগুলো লাইন পাস হবে সেই সংখ্যাটা নির্দিষ্ট। কতগুলো? ওই সেই সংখ্যাটা বলছে কিউ ইন্টু 1/এপসাইলন। বলছে কিউটা কি? বলছে এই তলটার ভেতরে মোট আধানের পরিমাণ, আর ইপসাইলন হচ্ছে কি? মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, সরি তড়িৎ ভেদ্যতা। এটা হচ্ছে কি? ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এটা কথাকে এত না ভেঙে চুরে বলে এমনি বললে তো হয়, কিউ বাই ইপসাইলন, এতটি হচ্ছে মোট তড়িৎ ফ্লাস্ক, তড়িৎ ফ্লাস্ক। এটা কে বলছে? গস বলছে। আর আমরা জাস্ট একটু আগে ফর্মুলা থেকে বের করলাম তড়িৎ ফ্লাস্কের যে মানটা, কি পেলাম? ই ইন্টু ডিএস করে ইন্টিগ্রেশন করছিলাম, টোটাল সারফেস এস, এটা ফর্মুলা থেকে। আর এটা হচ্ছে এই বিজ্ঞানী বলছে, তো দুটোই তো একই জিনিস, একই জিনিস না? এটাও তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। তাহলে আমরা কি বলতে পারি গসের লটা? ওটাই তো এ বলছে যে ই ডট ডিএস এর ভ্যালুটা কিউ বাই ইপসাইলন। এইটাই ছিল গসের সূত্র। বোঝা গেল? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে গসের সূত্র কি, বলতে পারবে না? বলে কোনো বদ্ধ তলের ভেতরে কিউ আধানের জন্য সেই বদ্ধ তল দিয়ে যতগুলো ইলেকট্রিক লাইন বা বলরেখা পাস করবে, অর্থাৎ টোটাল তড়িৎ ফ্লাস্কের পরিমাণ, সেই তলের অভ্যন্তরে থাকা মোট আধানের 1/এপসাইলন গুণ। কি বুঝলেন না? বুঝলেন না? আরো সোজা করে বলছি, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে থাকা মোট আধানের 1/এপসাইলন গুণ। বোঝা গেলে? কিছু আছে? লিখে নাও একটু, তাহলে ছোট্ট করে লিখে নাও এই যেটা লিখলাম। না লিখলেও চলবে, লেখা দরকার আছে কি? দরকার নাই, চলো তাহলে আমরা আরো টাইম বাঁচাচ্ছি। এবার গস এটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, তো চলো আমরা তাহলে প্রমাণটা করে নিই। ঠিক আছে, হ্যাঁ দেখো, যদি এটাকে প্রমাণ করতে হয় আমরা দেখাবো যে এই মানটা কিউ বাই ইপসাইলন যে হচ্ছে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, চলো ঠিক আছে। তাহলে আমি এই রকম একটা পয়েন্টে বের করব, কি বলতো, মানে এরকম একটা এরিয়া নিচ্ছে আগে, এটা ছোট একটা এরিয়া মনে করো, এটা এরিয়া নিচ্ছে তো নাকি? ঠিকই আছে, কোনো ব্যাপার না। দেখো এরকম একটা কিনলাম বড় এরিয়া। এবার এই
এখানে মনে করো প্লাস কিউ আধান আছে, ঠিক আছে? তাহলে প্লাস কিউ আধান থেকে এটা মনে করো এটা কার দিক, তাহলে এর দিক। কি বলো, সমস্যা হচ্ছে কিছু বুঝতে? কি বলছো বলো? হ্যাঁ, আমার দেখতে সুবিধা হচ্ছে। হ্যাঁ। তাহলে এটা তাহলে কত বলো, ভেক্টরটা কত? এটা ডিএস এরিয়া, ওকে। আর এটা কত? প্লাস কিউ আধান। তাহলে প্লাস কিউ আধানের জন্য, শোনো মন দিয়ে, প্লাস কিউ আধানের জন্য তাহলে এই ডিএস বরাবর যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা, তার মান কি? ই ই। এবার এইটা এরিয়া কত? ছোট্ট ডিএস। তাহলে এই রকম জায়গা থেকে টোটাল যে তড়িৎ ফ্লাক্স বের হবে তার মান কত? তোমরা বলবে তাহলে ডি ফাই কত? ই ডট ডিএস। আর যদি মোট ফাই চাও তাহলে ডি ফাইকে কি করবো? ইন্টিগ্রেশন করবো। তা কত হবে তাহলে? ই ডিএস কস থিটা। এতটা বুঝতে পারছো? তাহলে এবার এখান থেকে তোমরা বলবে ই এর মান কত, ই এর মান কত। এবার তোমরা বলবে স্যার ই তো আমরা তড়িৎ ক্ষেত্র জানি, এর মান তো স্যার ইকুয়াল টু 1/4πε কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখানে তোমরা লিখতে পারবে কিউ, সরি, 1/4πε কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে? ই হয়ে গেল। তাহলে কাকে নেবো এবারে? ডিএস। তো ডিএস কোনটা? ওই যে এরিয়াটা, ছোট্ট এরিয়া। চলো এখানে তাহলে ডিএস থাক। তাহলে এখানে আরটা কি আছে বলো? কস থিটা। এই যে নিলাম কস থিটা। আর এটা কি আছে বলো? ইন্টিগ্রেশন এস। কোনো সমস্যা নাই। এখান থেকে কারা কারা আছে? ধ্রুবক। তাহলে কিউ আছে বাই 4πε, আর একটা হচ্ছে কি বলো? আর স্কোয়ার আছে এখানে। তা থাকলো পরে কি? আটটা ভিতরে নাও, ডিএস কস থিটা বাই কত? আর স্কোয়ার। আর এটা হচ্ছে সম্পূর্ণ এস এর জন্য। তাহলে কিউ বাই 4πε বলো ডিএস কস থিটা বাই আর স্কোয়ার মানে কি? তাহলে নিশ্চয়ই ডিএস এর দিকটা আছে নিশ্চয়ই, তাহলে তার মানে এই বরাবর আছে। আর এটা কত? থিটা অ্যাঙ্গেল। এটা যদি ডিএস এর দিক হয় তাহলে আমার ডিএসটা লাগবে কি বরাবর? ই বরাবর লাগবে। তাহলে ই বরাবর যদি ডিএস নিতে চাও তাহলে থিটা কোন অ্যাঙ্গেলে ঘুরছে, তাহলে তখন কি ডিএস থাকবে না ডিএস কস থিটা হয়ে যাবে? দেখো ডিএস কস থিটা হয়ে গেছে। তাহলে উপরে তাহলে কি এরিয়া, আর নিচে আর স্কোয়ার, আর এটা সম্পূর্ণ বদ্ধতল। তাহলে এটা কতটা হবে কোণের মান? আরে বাবা, এই আমাকে বললো যে ডি ওমেগা এর মান কত ছিল? তোমরা বলবে স্যার ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। যদি ইন্টিগ্রেশন করো, এটাও তো ইন্টিগ্রেশন হচ্ছে, এটা কত? ওমেগা হয়ে যাবে না? এর মান কত হবে? 4π। এটা সম্পূর্ণ কোণ কত? মানে একটা আবদ্ধ, এটা আবদ্ধ তল তো, এর মোট কত কত কোণ আছে? সলিড অ্যাঙ্গেল 4π। তাই আমরা লিখতে পারি কি ইন্টু 4π। এটার মান 4π, 4π কেটে দাও, উপরে কত? কিউ, আর নিচে ইপসাইলন। আসলে মানটা কিউ বাই ইপসাইলন। ওটাই তো বলেছিল যে ই ডট ডিএস যে করলে পরে যে মানটা আসবে কিউ বাই ইপসাইলন আসছে মানটা। জিনিসটা বুঝলে না মনে হয়? ওর মানটা বুঝলে ওর? ও বলছে আমি ই পেয়েছিলাম ফর্মুলা থেকে। কি ফর্মুলা? 1/4πε কিউ বাই আর স্কোয়ার। বাকিটা ওখানে আমি একটু আগে জানলাম ঘনকোণ থেকে কি জিনিস। ওটা বললো 4π কোণ উৎপন্ন হয় যে সম্পূর্ণ বদ্ধ তলের জন্য। মান বসালো, কেটে কেটে কি থাকলো পরে? কিউ বাই ইপসাইলন। তো এখান থেকে কি প্রমাণ হলো যে হ্যাঁ তাহলে গসের লোটা তাহলে সত্যি ছিল। তাহলে তাই কি হলো ফর্মুলা? যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে থাকা মোট আধানের 1/ε গুণ। বুঝতে পেরেছো? শোনো মন দিয়ে এবার। এবার এইখান থেকে কিছু কয়েকটা আলোচনা আছে, ছিল কি কি? কয়েকটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে, শোনো মন, এই যে আমরা মানগুলো পাচ্ছি দেখো ভালো করে, যে ই ডট ডিএস সম্পূর্ণ বদ্ধতলের জন্য কিউ বাই ইপসাইলন। কিউটা কি? মোট আধান। কোথায়? সেই তলের অভ্যন্তরে একটা ভেতরে জায়গাতে রাখা আছে।
শোনো, তলের ভেতরে কিন্তু বলছি, কিন্তু সারফেসে বলছি না। আবার এটা ভেবো না যে স্যার ফুটবলটা আছে, স্যার ফুটবলের ভেতরের তলে না, কিন্তু ফুটবলের ভেতরে জাস্ট কেন্দ্র বিন্দুতে রাখা আছে কিউ আধান। ঠিক আছে? তো এটা কিন্তু ওই তোমরা জানো ভালো করে, আগের চ্যাপ্টারে পড়েছো যে কোনো আধান কিন্তু কোনো তলের ভেতরের তলে থাকতে পারে না, সবসময় থাকে সারফেসে থাকে। কিন্তু এখানে কোথায় আধান আছে? ভেতরের কেন্দ্রবিন্দুতে। মানে এর সঙ্গে ওই ভেতরে যে সারফেস তার কোনো সম্পর্কই নেই, টাচই নাই এদের মধ্যে। বুঝা গেলে না? এবার শোনো, তাহলে কিউ এর মান কোথায় তাহলে আছে? অভ্যন্তরে। এবার এখানে যদি আধান যদি আমি না রাখি, এখানে আধানের পরিমাণ শূন্য, তাহলে এখানে শূন্য হবে। তাহলে তাহলে বলো তো, এই তলের মধ্য দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স যাবে কি যাবে না? যাবে না, কারণ কিউ তো জিরো হয়ে যাচ্ছে। এবার বলো, যদি আমি আধানকে ভেতরে না রেখে বাইরে রাখি, তবুও কিন্তু কোনো রকম এখানে তড়িৎ ফ্লাক্স পাবো না। তাহলে তড়িৎ ফ্লাক্স পেতে হলে অবশ্যই অবশ্যই আধানকে রাখতে হবে সেই বদ্ধতলের ভেতরে কোনো একটা পয়েন্টে বা জায়গায়, কিন্তু বাইরে আধানের জন্য ভেতরে কোনো রকম তড়িৎ ফ্লাক্স পাওয়া যাবে না। বুঝতে পেরেছ? এবার এখানে আমি কটা আধান রেখেছিলাম? একটা আধান। তো একটা আধানের জন্য এই পুরো সারফেসে মোট যে তড়িৎ ফ্লাক্সের মান বা অতিক্রান্ত বলরেখার সংখ্যা, সেটা কি পেলাম? কিউ বাই এপসাইলন পেলাম। তো যদি এটা একটা আধান না হয়ে অনেকগুলো আধান হয়, তো কত হবে? বেশি না কম হবে? অবশ্যই বেশি হবে। তখন মানগুলো কি হয়ে যাবে? তখন যে ফাইয়ের যে টোটাল পরিমাণ হয়ে যাবে, 1/এপসাইলন লিখে দেবো, কমন নিয়ে নেবো। আর যতগুলো কিউ আছে স্যার, Q1 Q2 যোগ ডট 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 কত হবে Qn অবধি, সবগুলো কি করে দেবো আমরা? যোগ করে দেবো। তা আরো বেশি করে পাবো না ফ্লাস্কের মান? কি বুঝছো কি বুঝছো না? তাহলে বলো, তাহলে প্রথম শর্ত কি পেলাম? যে এই সারফেসের বাইরে যদি অনেক আধান থাকে বা একটা থাকে বা নাও থাকে, তাতে কোনো যায় আসে না। বাইরের আধানের জন্য এই বদ্ধতল দিয়ে কোনো রকম তড়িৎ ফ্লাক্স প্রবাহিত হয় না। দ্বিতীয় কথা কি জানলাম? এর ভেতরে যদি আধানের পরিমাণ বাড়ে, তাহলে সবগুলো আধান যোগ করে ওটাকে ইথানল দিয়ে ভাগ করব, সেটা হবে কি মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান। আরেকটা কথা, যদি ভেতরে আমি আধান না নিয়ে তড়িৎ দ্বিমেরু নিই, স্যার তড়িৎ দ্বিমেরু কি জিনিস তোমরা শিখেছো? একটা মাইনাস কিউ আধান আর একটা প্লাস কিউ আধান একটা নির্দিষ্ট দূরত্ব 12 অবস্থান থেকে যে একটা সংস্থা তৈরি করে, তার নাম বলেছিলাম তড়িৎ দ্বিমেরু। তাহলে এই একটা তড়িৎ দ্বিমেরুকে ভেতরে রাখলাম, বলো তো বাইরের দিকে কোনো তড়িৎ ফ্লাক্স পাবো কি পাবো না? পাবো না। কেন? মাইনাস কিউ প্লাস কিউ কেটে কুটে তো জিরো হয়ে গেলো, মোট আধান কত? শূন্য। যখন আধানই নাই ভেতর দিকে, তো কি করে পাবো আমি তড়িৎ ফ্লাক্স? তাহলে ভেতর দিকে যদি তুমি একটা কেন হাজারটা যদি তড়িৎ দ্বিমেরু রেখে দাও, তবুও এই তল দিয়ে কোনো রকম তড়িৎ ফ্লাক্স যাবে না। আর এর বাইরে তুমি যদি হাজারটা যদি আধান রাখো, তবুও যাবে না। বুঝে গেছো না পারোনি? বলো, এখানে কোন আধান আছে? এখানে পজিটিভ আধান। তাহলে পজিটিভ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? বহির্মুখী। তো এটাকে আমরা বলি ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। যদি স্যার এমন হয় ভেতরে আমি রেখেছি স্যার মাইনাস আধান, তাহলে ওটা হবে অন্তর্মুখী, তখন হয়ে যাবে অন্তর্মুখী আধান মানে তড়িৎ ফ্লাক্স। বুঝতে পারছি না পারোনি? বলছে ওরা। চলো, এতক্ষণ যেটা জানলাম, শুধু জানলাম গাউসের উপপাদ্য কিভাবে কাজ করছে, গসের থিওরেম কিভাবে কাজে কিভাবে কাজ করছে। এবার দেখবো এই থিওরিকে কাজে লাগিয়ে আমরা অ্যাপ্লিকেশন করব। কিরকম দেখো, শোনো মন দিয়ে। তাহলে যেটা আমরা জানলাম গাউস থিওরি, কি জানলাম? জানলাম যে ই ডট ডিএস কস থিটা, বা এটাকে সিম্পলি বলা হয় ই ডিএস কস থিটা, ঠিক আছে? কত বলো? কিউ বাই এপসাইলন, তাই তো? জানলাম এটা, ওকে ফাইন। বা এটাকে এমনি লেখা যায় ই ডট ডিএস ভেক্টর সমান কিউ বাই এপসাইলন, তাই তো? এই সূত্রকে মানে গসের যে থিওরি তাকে কাজে লাগিয়ে আমরা কুলম্বের সূত্র এখন বের করব। হ্যাঁ, একে কাজে লাগিয়ে দেখো কুলম্বের সূত্র আমরা বানাম, তাই তো? তো বলো কুলম্বের সূত্র কি ছিল বলো একটু? কুলম্বের সূত্র ছিল যে কি বলো?
কার মান বলো, ই না এফ এর মান বুঝলাম আমরা, বলো ই। হ্যাঁ বলো, ই ছিল কত বলো, 1/4πε³ এটা যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে। এইটা মানে আমরা আসবো গসের ল থেকে, ঠিক আছে? শোনো মন দিয়ে, ধ্যান দিয়ে বোঝো, হ্যাঁ বোঝো। তো এটা কি ছিল না, একটা ধনাত্মক আধানের জন্য সেই আধান থেকে আর একক দূরে তড়িৎ ক্ষেত্রের মান পেয়েছিলাম 1/4πε³ পেয়েছি। এটা আগে মুখস্থ আছে আমাদের, জানাও আছে। তাহলে ওটাই বের করবো যে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, এখানে আছে প্লাস কিউ আধান আছে, সেই আধান থেকে আর একক দূরে এখানে আমরা ই এর মানটা বের করব, তাই তো? তো এটা একটু বেশি দূর না নিয়ে কাছাকাছি নাও, আমার সুবিধা হবে অঙ্কটা করতে। এটা ই এর দিক, আর এটা হচ্ছে কি একটা যে কোনো বিন্দু, পি বিন্দু। এই পি বিন্দুতে আমি বের করবো। তাহলে গাউস কি বলছে? গাউস বলছে তোমাকে একটা কল্পনা করতে হবে তল। কেমন তল? বদ্ধ তল। গাউস মানেই বদ্ধ তল। তো ঠিক আছে, তাহলে তো বলছে শোনো না, যে কি, যেই পয়েন্টে তুমি বের করবে ইলেকট্রিক ফিল্ডের মান, তাহলে সেই পয়েন্টটাতে একটা ছোট্ট তল কল্পনা করো, বা একটা গাউসের এই যে এর ছোট্ট তল কল্পনা করো। আর যে সম্পূর্ণ তলটা হয়, তো এটা কি সম্পূর্ণ তল না? দেখি এটা বলো, সম্পূর্ণ তল। আর এটা হচ্ছে একটা ছোট্ট তল ডিএস, তাই তো? তাহলে এই ডিএস এর দিক কোন দিক? এদিক, ঠিক। আর ই এর দিক কোন দিক? ওদিক। তাহলে এখানে ডিএস এর আর ই এর দিক একই দিক আছে। কেন? এটা তো পুরোপুরি গোল আসে না। এই যে বদ্ধতাটা কেমন? সম্পূর্ণ গোলক। তো গোলকের যে কোনো পয়েন্টে কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা আছে, সে কেমন থাকে সবসময়? ওই তলের উপর কি লম্বা হয়, বাইরের দিকে বেরোয় না? না বেরোয় না। একটা গোল আছে, সে গোলের কেন্দ্র থেকে যে কোনো পয়েন্টে একটা লম্বা লাইন টানো, যখন বলটাকে ফুটো করে বাইরে বের হবে, ওটা লম্বালম্বি বের হবে নাকি কোনাকুনি বের হবে? লম্বালম্বি বের হবে। তাহলে এরকম বের হবে না? তাহলে ই এর দিক আর ডিএস এর দিক কোন দিক? একই দিক, কোনো সমস্যা নেই। তাহলে বলো, বলছে তাহলে গাউসের উপপাদ্য কি ছিল? এখান থেকে আমরা ওখানে যাবো কিনা? তাহলে একে অ্যাপ্লাই করব, দিয়ে ওখানে যাব। তো গাউস কি বলছে? গাউস বলছে এই যে গাউসের ফর্মুলা, তারপর তো এই পয়েন্টে ই এর যে মান, সরি ই বলছি, মানে তড়িৎ ক্লাস ফর্মুলা কি বলো? এটা ফর্মুলা হচ্ছে ই ডট ডিএস সমান সমান, যদি কস দাও তো এটা ছিল দেওয়া যাবে না, আবার ওটা পরে লিখছি আমরা, হ্যাঁ। ই ডট ডিএস কিউ বাই এপসাইলন, তাই তো ফর্মুলা? বলো মান বলো। তাহলে আমরা এখানে কি করব? ই, তো এটা থাক এখানে, আর ডিএসটা লিখবো আমরা ডিএস কস থিটা কিউ বাই এপসাইলন, যেটা তুমি বলছিলে। এবার বলো এটা কারণ পুরোপুরি এস তো নাকি? ই ডিএস, তাহলে ডিএসটা যদি সম্পূর্ণ যদি করি, যোগ করে দিই, এরকম কতগুলো ডিএস সবগুলো মিলে কত হবে? মানে সম্পূর্ণ কত? এটা গোলক তো, কত ওর মান কত? 4πr²। কারণ যেহেতু এটা গোলক, এস মানে তো ক্ষেত্রফল, এটা অল্প ক্ষেত্রফল, যখন ইন্টিগ্রেশন করছি এটা তাহলে উঠে যাবে না? এটা এখানে লিখি। আর কসিটা কত? 1 cos 0 1 যেত। তাহলে ই ইন্টু এটা যদি সম্পূর্ণ ইন্টিগ্রেশন করো, মোট যে এরিয়া, গোলকের এরিয়া কত? 4πr²। 4πr² সমান কত? কিউ বাই এপসাইলন। এখান থেকে ই এর যে মানটা কত? তো এখানে 1/4πε কিউ বাই r²। পেয়েছি না পাইনি? তাহলে দেখো এখান থেকে পেয়ে গেলাম কুলম্বের সূত্র। বোঝো, ভালো করে বোঝো, হ্যাঁ ভালো করে বোঝো, 100% মন দাও। দেখো 100% মন দাও এদিকে। সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলক। তো গোলীয় খোলক মানে কি? একটা গোল, একটা ফুটবল নেব, ওটা একটা খোলকের মতো। পাতলা কেন বলছে? যেটা দিয়ে তৈরি ফুটবলটা বা ওই খোলকটা পাতলা যেন হয় সিটের মতো, ঠিক আছে? তাহলে এটা একটা মনে করো তাহলে পাতলা, তাহলে একটা গোলীয় খোলক হলো। তো ই করি, ছোট করে নি, এটা একটা পাতলা গোলীয় খোলক, এটা ভালো করে টানিতে হবে, ঠিক আছে ভালো। এটা কেমন? সুষমভাবে আহিত। তাহলে তার মানে কি এসবগুলো আহিত আছে, তাহলে কেমন চার্জ?
পজিটিভ চার্জ দিলাম, নেগেটিভও নিতে পারো, আমি পজিটিভ নিয়ে কাজ করছি। আধানগুলো থাকবে কোথায়? বাইরের দিকে, সব পৃষ্ঠে। তাহলে সুষমভাবে আহিত পাতলা গোলীয় ফলকের জন্য কোনো বিন্দুতে, তো এটা যে কোনো একটা বিন্দু মনে করো, তাহলে এত দূরে না, এটা এখানে নিচে করবো, এই বিন্দুতে আমরা বের করব তড়িৎ ক্ষেত্র। তাহলে এই পি বিন্দুতে আমরা বের করব ই এর মানটা কত। ঠিক কার সাহায্যে করব? আমরা এখন আছি গোসে, তাহলে সেই গাউসের ফর্মুলা দিয়ে আমরা কাজে লাগাবো। কোনটা? এই যে ফর্মুলা দিয়ে। আর যেখানে গাউস বদ্ধ তল দরকার, তো তাহলে যেই পয়েন্টে বের করবো ওখানে একটা ডিএস এরিয়া ধরো, আর দিয়ে এটাকে সম্পূর্ণ এরকম একটা সারফেস নাও, বদ্ধ তল। তাহলে এই পয়েন্ট, আচ্ছা এবার শোনো, আমরা এটা যে এটা একটা খোলক, তো এই খোলকের সমস্ত আধান সারফেসে আছে, কিন্তু যখন আমরা দূরত্ব মাপবো কোনো পয়েন্টের, কোথায় সারফেস থেকে নেবো না কেন্দ্র থেকে নেবো? একদম এখান থেকে নিলাম কেন্দ্র থেকে দূরত্ব কত, আর আর নালে এক্স নিলাম, মনে করো কি নিলাম বলো? এক্স। তাহলে আমরা বলতে পারি কি যে গোলীয় খোলকের কেন্দ্রবিন্দু থেকে বা গোলীয় খোলক থেকে এক্স একক দূরে কোনো একটা বিন্দু পিতে ই এর মান বের করব। তার সাহায্যে গাউসের ফর্মুলা, কি ফর্মুলা? একটাই ফর্মুলা, সেটা হচ্ছে কি ই ডট ডিএস ভেক্টর জন্য দিচ্ছি যে কিউ বাই এপসাইলন। কেন? ধরে নাও মোট আধান কত? কিউ। তাহলে এবার তোমরা বলবে এখানে স্যার তাহলে এখানে ই তো আমরা বের করব, ই বের করব, তাহলে এবার শোনো, এটা তাহলে কত? ডিএস cos থিটা কিউ বাই এপসাইলন। এটা তো একটা ধ্রুবক, আর cos থিটা কত? এখানে এদিকে এটা কোন দিকে? ডিএস এর দিক কোন দিক? এভাবে এদিকে, এই লম্বভাবে বাইরে বের হবে। আর ই কোন দিকে? ওদিকে। তো কত মাঝে কোন? এদের কোন মাঝের কোন কত? 0। cos 0 মানে কত? 1। তো লিখছি না। ডিএসটা কত এখানে বলো? হ্যাঁ হ্যাঁ, তোমরা বলবে ডিএসটা যদি সম্পূর্ণ ই করি, যোগ করি, পুরোটা এস কত বেরোবে তাহলে? 4 পাই এক্স স্কোয়ার। এটা কি? একটা একটা গোলক, তো এটা গোলক না? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই, এখানে এক্স আছে। তো এখান থেকে ই এর মান কত পেলাম তাহলে? দেখো, তাহলে শোনো, সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের মান 1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার। এবার বলো তো, তোমরা একটু পুরনো দিকে ফিরে যাও, যদি প্লাস কিউ আধান থাকে এখানে, এই আধানের জন্য এখান থেকে এক্স একক দূরে ই এর যে মানটা কত পাচ্ছিলে? তোমরা বলছিলে ই এর মান স্যার 1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার পাচ্ছিলে না? তাহলে এই ফর্মুলাটা আর এটা ফর্মুলা একই হয়ে গেল না? তো এখানে স্যার আধান ছিল একটা পয়েন্টে, আর এখানে স্যার সমস্ত জড়িয়ে মানে ছড়িয়ে আছে, তো কী করে স্যার একই হলো স্যার? তাহলে এতটুকু তো শিওর যে এখানে যেমন সমস্ত আধান একটা পয়েন্টে আছে, তাহলে এখানেও নিশ্চয়ই মনে করতে হবে সমস্ত আধানগুলো এখানে পুঞ্জীভূত আছে। কিন্তু বাস্তবে নেই, বাস্তবে এই খোলকটার পৃষ্ঠে আছে, কিন্তু তোমাকে মনে করতে হবে সমস্ত আধানগুলো তার কেন্দ্রে পুঞ্জীভূত হয়ে আছে। যেমনটা কোনো একটা বস্তু আছে, এই বস্তু থেকে আর একক দূরত্ব, আরটা কিন্তু এখান থেকে বলি না আমরা, আর আমরা মনে করে নিচ্ছি যে এই বস্তুর সমগ্র ভর এই পয়েন্টে পুঞ্জীভূত আছে। ঠিক একই রকমভাবে এখানে সমস্ত আধান সেই খোলকটার কেন্দ্রে পুঞ্জীভূত হয়ে আছে। ব্যাপারটা বুঝলে না? বুঝলে না? লিখে নাও। হয়ে গেছে? এটা বোঝা গেছে? এবারে দেখো, মন দিয়ে শোনো, লিখেছিলাম সুষমভাবে আহিত পাতলা গোলীয় ফলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এবং সেই কোনো বিন্দুটা কোনটা? পি বিন্দু। আর সেই বিন্দুটা আমরা খোলকের কোথায় নিয়েছিলাম? বাইরে নিয়েছিলাম। যদি স্যার ভেতরে নিতাম, চলো যদি ভেতরে আমরা নিই,
তাহলে কেমন হতে পারে? তাহলে যদি ভেতরে নিই তাহলে তুমি বলবে স্যার এটা একটা গোলীয় খোলক, এখানে স্যার সমস্ত কি আছে এমনি আধানগুলো আছে। শোনো মন দিয়ে দেখো, তাহলে সমস্ত আধান কোথায় আছে? বাইরে। আর তুমি কি করছো? স্যার আমি এই পয়েন্টে, এটা একটা পি বিন্দু, এখানে বের করবো আমি ই এর মান। মানই বের হবে না কেন? আধান তো আছে বাইরে, ভেতরে তো কোনো আধানই নাই। ভেতরে যখন আধান নাই কি করে পাবো ইলেকট্রিক ফিল্ড? তাহলে এখানে ই এর মান কত হয়ে গেল? জিরো। কেন? এই কিউ যেহেতু কত জিরো, কারণটা বলে দিবে, সমস্ত আধান খোলকের পৃষ্ঠে অবস্থান করে, নাকি ভেতরে। খুব মন দিয়ে বোঝো, দেখো শোনো এদিকে দেখো, অসীম দৈর্ঘ্যের ঋজু, ঋজু মানে কি? সোজা, সোজা গৌরাঙ্গ। তাহলে অসীম দৈর্ঘ্য মানে কি? অনেক বড় আছে। ঋজু মানে সোজা তার, আহিত মানে কি? চার্জ আছে, পরিবাহী তার আছে। তো তার আগে একটা বানাই আগে, তাহলে এই হচ্ছে তার, মনে করো একটা, তাকাও এটা কি? একটা তার। তারটা কেমন আছে? অসীম দৈর্ঘ্যের। তারটা দেখো মানে দুদিকে ডট দিয়েছে মানে কি তারটা শেষ নাই। অসীম দৈর্ঘ্যের ঋজু মানে কি? সোজা তার, দেখো কোথাও আঁকাবাঁকা নেই। আহিত মানে কি? চার্জ আছে। তো সবগুলো চার্জ মনে করি, চার্জ আছে, চার্জ তার আছে। চার্জ তারের, তারের জন্য কোনো বিন্দুতে, তো এটা একটা যে কোনো বিন্দু মনে করো, এই বিন্দুতে এটা মনে করো পি বিন্দু, এই পি বিন্দুতে আমি কি বের করবো? তড়িৎ ক্ষেত্র। তাহলে কি করবো? এখানে তাহলে কি হবে? এটা নেবো, তাহলে একটা গাউসের থিওরি। আর একটা কি করব? এখানে একটা যে কোনো একটা দৈর্ঘ্য বরাবর একটা, এটা মনে করো ধরে নিলাম এল নিলাম, মনে করো নিলাম। তাহলে এই বরাবর এবার কি করবো? একটা এরিয়া নেবো। তাহলে তো এখানে কিভাবে নেবো এরিয়াটা? এই যে দেখো, জিনিসটা বুঝলে? মানে একটা চোঙ হয়ে গেলো, এখানে চোঙ চারদিকে না, কারণ যেহেতু এই যে তারটা আছে, তারটা চারদিকেই তো ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে। তো এটা একটা কি চোঙ নিলাম, এটা হচ্ছে এল। এটা যেহেতু লম্বা তার আছে, তাহলে এটা কি আছে বলো? রৈখিক ঘনত্ব আছে আধানের, তার নাম কি? ল্যামডা। এটা যদি ঘনত্ব হয়, এটা যদি ঘনত্ব হয়, কার ঘনত্ব? আধানের ঘনত্ব। তাহলে এতটুকু জায়গায় কতগুলো আধান আছে? তাহলে তুমি বলবে স্যার আধানের পরিমাণ কত বলো? ল্যামডা ইন্টু এল। এটা দৈর্ঘ্য এল বলেছে যে, ল্যামডা ইন্টু এল। তাহলে এখানে কিউ মানে কত? ল্যামডা এল, তাই তো? তাহলে এখানে বলো, তাহলে এটা কার দিক? এটা ই এর দিক। আর এটা আবার কি? এস এর দিক। এটা কি? এটা কার বাসা সারফেসটা? কার্ভ। আচ্ছা, এটা দূরত্ব ধরে নিচ্ছি এক্স একক দূরত্ব। তো এটা কি এক্স ব্যাসার্ধে একটা কি হচ্ছে? চোঙ তৈরি হয়েছে। তাহলে ব্যাসার্ধ এক্স যুক্ত একটা চোঙ, আর উচ্চতা কত? এল। তাহলে বলো তো এই বরাবর কোনো কি আমি পাবো? ই ই পাবো কি? পাবো না, আর ই তো ওই দিকে, আর এটা এস এদিকে। তো ই আর এস লম্ব হয়, তো প্রশ্ন হবে কত? জিরো। এদিকে কোনো পাবো না, এদিকে কোনো ই আমরা পাবো না। এদিকে পাবো? পাবো না, শুধু এদিকে পাবো, তাই তো? মানে চারদিকটা পাবো কার্ভ বরাবর। তাহলে ওই কার্ভের মোট কত এরিয়া? কার্ভ মানে কি? এই যে চোঙ আছে একটা চোঙ, চোঙের যে পার্শ্বতলিক কত ক্ষেত্রফল? তাহলে সাইডটা কত? সাইডটা কত? 2 পাই আর এল। তাহলে দেখবো ই ইন্টু কত? এস। এটাই তো না? কিউ বাই ই মোট, এটাই তো। ই ইন্টু কত? 2 পাই এক্স এল, কিউ বাই ইপসাইলন। কত হবে ই এর মান তাহলে? আচ্ছা, এখানে আগে বললো যে ই 2 পাই এক্স এল, কিউ কত ওখানে বলো? ল্যামডা এল না, বাই ইপসাইলন। বোথ সাইড কি কাটছে? এল এল কেটে যাচ্ছে। তাহলে ই এর মানটা পেয়ে গেলাম 1/2 পাই এক্স ল্যামডা বাই 2 পাই ইপসাইলন, লিখে যাও 2 ইপসাইলন এক্স। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এটা যদি 4 বানিয়ে দিই, তো কত? 1/4 পাই এপসাইলন, মানে ওই সূত্রটা আনার জন্য আগের মতো, এটা থাকে 2 ল্যামডা বাই এক্স। ঠিক আছে?